আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার শিক্ষা প্লাস চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া। আমি আজকে অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া নিয়ে একদম বেসিক থেকে আলোচনা করব। অনেকে বলে এই অধ্যায়টা নাকি একটু জটিল। আসলে একটু বুঝতে পারলেই এই অধ্যায়টা আসলেই সহজ। আমি একদম সহজভাবে উপস্থাপন করব, একদম শুরু থেকে, বেসিক লেভেল থেকে। এই অধ্যায়টা সবার জন্য গুরুত্বপূর্ণ। আর যারা তোমরা সায়েন্স নিয়ে পড়ালেখা করতে চাও, তোমাদের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। তোমরা যদি সায়েন্স নিতে চাও তাহলে এই অধ্যায়টি অবশ্যই করতে হবে, এটাকে অ্যাভয়েড করতে পারবে না কখনো। আমি এই অধ্যায়টা একদম বেসিক থেকে শুরু করব। তো সবাই তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তারাও দেখতে পারে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা বুঝতে হলে প্রথমে আমাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন মৌলের প্রতীক, মৌলের সংকেত এবং যোজনী, এগুলো নিয়ে ধারণা থাকতে হবে। আমি তোমাদের ক্লাস 8-এর ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন নিয়ে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছি। তোমরা যদি এই ষষ্ঠ অধ্যায়ের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে এই অধ্যায়টা আরও বেশি ইজি বলে মনে হবে। ওইখানে আমি পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে প্রতীক, সংকেত, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, যাই হোক, আমি দেরি না করে পড়াতে চলে যাচ্ছি। তাহলে রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা করতে হলে, বুঝতে হলে সর্বপ্রথম আমাদেরকে কি সম্পর্কে ধারণা থাকতে হবে? মৌলের প্রতীক, মৌল যৌগের সংকেত এবং হচ্ছে কি যোজনী, এই তিনটি বিষয়ের উপর খুব ভালো মতো আমাদেরকে কি ধারণা থাকতে হবে। আচ্ছা, আমরা তো জানি প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। এই কণাগুলোকে কি বলা হয়? পরমাণু বলা হয়। এই প্রকৃতিতে 118 ধরনের মৌল পাওয়া গেছে, 118 ধরনের মৌল আবিষ্কৃত হয়েছে। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, অক্সিজেন, কার্বন, ক্লোরিন, সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি 118 ধরনের মৌল আছে। তাহলে হাইড্রোজেন এই পুরো নামটা না লিখে, অক্সিজেন পুরো নামটা না লিখে, ক্লোরিন পুরো নাম না লিখে, ক্যালসিয়াম পুরো নাম না লিখে সংক্ষিপ্ত একটা বা দুইটা বর্ণ দিয়ে, ইংরেজি বর্ণ না হয় ল্যাটিন শব্দ দিয়ে সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত রূপকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাটাকে বলা হয় প্রতীক। যেমন হাইড্রোজেনের পুরো নাম না লিখে, হাইড্রোজেনের পুরো নাম না লিখে এইচ দিয়ে হাইড্রোজেনকে বোঝানো হয়। হিলিয়ামের পুরো নাম না লিখে এইচ ই দিয়ে হিলিয়ামকে প্রকাশ করা হয়। ক্যালসিয়ামের পুরো নাম না লিখে সি এ দিয়ে ক্যালসিয়ামকে প্রকাশ করা হয়। এরপর অক্সিজেন, অক্সিজেনের পুরো নাম না লিখে ও দিয়ে অক্সিজেনকে প্রকাশ করা হয়। এরপর সোডিয়াম, Na, সোডিয়াম পুরো নাম না লিখে Na দিয়ে সোডিয়ামকে প্রকাশ করা হয়। এই সোডিয়াম হচ্ছে ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে Na। সোডিয়ামের ল্যাটিন শব্দ হচ্ছে, ল্যাটিন নাম হচ্ছে, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম। তাহলে এগুলো প্রত্যেকটি হচ্ছে মৌলের প্রতীক। এটা হচ্ছে হাইড্রোজেন মৌলের প্রতীক, এটা হচ্ছে
হিলিয়াম মৌলের প্রতীক, এটা হচ্ছে সোডিয়াম মৌলের প্রতীক, এটা হচ্ছে ক্যালসিয়াম মৌলের প্রতীক, এটা হচ্ছে অক্সিজেন মৌলের প্রতীক। তাহলে কি মৌলের পুরো নাম না লিখে একটি বা দুটি বর্ণ দিয়ে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় প্রতীক। আচ্ছা, তাহলে আমি যদি বলি H2, এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন মৌলের দুইটি পরমাণু। আমি যদি বলি O2, এটা কি? হাইড্রোজেন মৌলের অক্সিজেন মৌলের দুইটি পরমাণু। আমি যদি O3 দিই তাহলে কি হবে? অক্সিজেন মৌলের তিনটি পরমাণু। আমি যদি Cl2 দিই তাহলে কি? ক্লোরিন মৌলের দুইটি পরমাণু। তাহলে প্রতীক কি বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা সংকেত নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? সংকেত নিয়ে। সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। পরমাণু বা মৌলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক, আর অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত। অণু কিভাবে তৈরি হয়? পরমাণুর সমন্বয়ে। একাধিক পরমাণু বা দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে অণু তৈরি হয়। যেমন এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন মৌল। এটা কি অণু? না, কারণ এখানে একটি পরমাণু। অণুর মধ্যে একাধিক পরমাণু থাকবে, দুই বা ততোধিক, দুই বা তার থেকে বেশি, কমপক্ষে দুইটি। আচ্ছা, H2O, এটা কি পরমাণু নাকি অণু? এটা অণু। কেন অণু? এখানে কি একটি পরমাণু নাকি একাধিক পরমাণু আছে? একাধিক। এটা হচ্ছে একাধিক, তাহলে এটা হচ্ছে কি? অণু। এখানে হাইড্রোজেন পরমাণু দুইটি, অক্সিজেন পরমাণু একটি, মোট তিনটি পরমাণু আছে, তাহলে এটা অণু। এরপর আমি যদি বলি HCl, ঠিক অণু নাকি পরমাণু? অণু। কেন? এখানে দুই বা ততোধিক, দুইটি পরমাণু, তাহলে এটা কি হবে? অণু হবে। এখন এই অণুটার নাম কি? এটার রাসায়নিক নাম কি হবে? এটার রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড। এটার HCl এর রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এখন এত বড় নাম না লিখে এই অণুর পুরো নামের এই সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় সংকেত। তাহলে সংকেত কি? অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে H2O, এটা কি? সংকেত। কার? অণুর। আচ্ছা, এরপর আমি যদি বলি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বলো তো এটা কি হবে? সংকেত। এটা সংকেত। কার? অণুর সংকেত। কার সংকেত হবে? অণুর সংকেত হবে। তাহলে সংকেত কি বোঝা গেছে? আচ্ছা, আমি যদি এখানে আরেকটা সংকেত লিখি, এই পাশে করে লিখি আরেকটা সংকেত, Al মানে অ্যালুমিনিয়াম, Cl মানে ক্লোরিন, অ্যালুমিনিয়াম
ক্লোরাইড। আচ্ছা, তাহলে এটা একটা কি সংকেত, এটা একটা সংকেত, এটা সংকেত, এটা সংকেত। অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে 3 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে কিছুই দিলাম না, মানে 1 আছে মনে মনে। তাহলে এই যে 1 2 3 এগুলো আমরা কিভাবে দিব? এগুলো কি? এগুলো হচ্ছে যোজনী। এগুলো হচ্ছে কি? যোজনী। তাহলে সংকেত লেখার সময় অবশ্যই আমাদেরকে কি নিয়ে চিন্তা করতে হবে? যোজনী নিয়ে। সংকেত লেখার সময় আমাদেরকে কি নিয়ে চিন্তা করতে হবে? যোজনী নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, এখন আসো আমরা যোজনী সম্পর্কে জানব। যোজনীকে হাতের সাথে তুলনা করা হয়। যোজনীকে হাতের সাথে তুলনা করা হয়। আমি আবার বলতেছি, যোজনীকে সহজে বোঝার জন্য হাতের সাথে তুলনা করা হয়। আসলে পরমাণুর যে এমনি বাস্তবে আমাদের মতো যে হাত আছে এরকম না, এগুলোকে হাতের সাথে তুলনা করা হয়। কাকে? যোজনীকে। তাহলে যদি যোজনীকে হাতের সাথে তুলনা করা হয়, তাহলে যদি বলি অক্সিজেনের যোজনী 2, তাহলে কয়টি হাত আছে? 2টি হাত। যার 2টি হাত তার যোজনী 2, যার 3টি হাত তার যোজনী 3, যার 4টি হাত তার যোজনী 4। এখন এই যোজনীগুলো, এই হাতগুলো কখন প্রকাশ করে? যখন তারা একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয়, যখন রাসায়নিক বিক্রিয়া করে, যখন যৌগ গঠন করে। যৌগ গঠনের সময় এই হাতগুলো প্রকাশ করে। একে অন্যের সাথে যখন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়, তখন একটি পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হয়। এখন একটা পরমাণু যে একাধিক পরমাণুর সাথে যুক্ত হবে এরকম তো না, একটি নির্দিষ্ট সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হবে। অর্থাৎ আমি যদি অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন করাতে চাই, তাহলে এই অক্সিজেনের একটি পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কয়টি হাইড্রোজেন পরমাণু আসবে? এটা অনির্দিষ্ট নয়, এটা নির্দিষ্ট। একটি অক্সিজেন পরমাণুর সাথে কয়টি হাইড্রোজেন পরমাণু আসবে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, এটা নির্দিষ্ট। আর সেটা হচ্ছে 2টি। একটি অক্সিজেন পরমাণুর সাথে 2টি হাইড্রোজেন পরমাণু বন্ধন হবে। তাহলে একটা অক্সিজেন পরমাণু যদি 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়, তাহলে অক্সিজেন 2টা হাত বের করবে। 2টা অক্সিজেন 2টা হাত বের করবে 2টা হাইড্রোজেনকে ধরার জন্য। কিরকম? এই অক্সিজেনের যোজনী কত বললাম? 2। তার মানে অক্সিজেনের কয়টা হাত আছে? 2টি হাত। তাহলে অক্সিজেন 2টা হাত বের করে হাইড্রোজেন একটাকে ধরবে, আর এক হাতে আরেকটা হাইড্রোজেন পরমাণুকে ধরবে। তাহলে অক্সিজেন যদি তার 2টি হাত দিয়ে 2টা হাইড্রোজেন পরমাণুকে ধরে, তাহলে তার হাত কয়টি? 2টি। তার যোজনী কত? 2। আচ্ছা, তো হাইড্রোজেনের হাত কয়টা? তাহলে হাইড্রোজেনের হাত হচ্ছে একটি। হাইড্রোজেনের হাত হচ্ছে একটি। তাহলে হাইড্রোজেনের হাত যদি একটি হয়, তাহলে এর যোজনী কত হবে? 1। হাইড্রোজেন তার একটা হাত দিয়ে এর একটা হাতকে ধরবে, এভাবে করে। আমি দেখাচ্ছি, এভাবে করে ধরবে। একটা হাইড্রোজেনের হাত আর একটা অক্সিজেনের হাত। আবার এদিকে আরেকটা হাত দিয়ে হাইড্রোজেন আরেকটা হাতকে এভাবে ধরবে। আচ্ছা, তাহলে
হাইড্রোজেনের যোজনী কত হবে 1, অক্সিজেনের যোজনী কত হবে 2, অক্সিজেনের যোজনী 2, এই জন্য তার দুইটি হাত দিয়ে দুইটি হাইড্রোজেন পরমাণুকে ধরবে। এরপর আমি যদি বলি কার্বন, কার্বনের যোজনী হচ্ছে 4, কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে বলো তো কার্বনের কয়টি হাত আছে? 2টি হাত। কয়টি হাত? 2টি। তো কার্বনের যদি 2টি হাত থাকে, এখন কার্বনের সাথে যদি অক্সিজেন, কার্বনের সাথে যদি অক্সিজেন, কার্বনের যোজনী যদি 4 হয়, তাহলে কার্বনের কয়টি হাত? 4টি হাত। কার্বন এই 4টি হাত দিয়ে কয়টা হাইড্রোজেনকে ধরতে পারবে? 4টি হাইড্রোজেনকে। তাহলে কার্বন এদিকে একটা হাত বের করবে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাহলে কার্বনের যোজনী 4 মানে কয়টা হাত আছে? 4টি। কার্বনের হাত 4 মানে যোজনী কত? 4। তাহলে এই কার্বন এই 4টা হাত দিয়ে কয়টা হাইড্রোজেনকে ধরবে বন্ধনের সময়? 4টি। এই হাত দিয়ে একটা কার্বন ধরবে, এই হাত দিয়ে একটা কার্বন ধরবে, হাইড্রোজেন ধরবে। কার্বন এই হাত দিয়ে আরেকটা হাইড্রোজেনকে ধরবে, কার্বন এই হাত দিয়ে আরেকটা হাইড্রোজেনকে ধরবে। তাহলে দেখো তো সবগুলা হাত কাজে লাগছে কিনা, নাকি কোনো একটা হাত খালি আছে? কার্বনের কোনো একটা হাত কি খালি আছে? নেই। যৌগ গঠনের সময় এরকম তারা হাত খালি রাখে না। তাহলে তোমাদেরকেও সংকেত লেখার সময় খেয়াল রাখতে হবে যাতে সাধারণভাবে কারো হাত যাতে কি খালি না থাকে, যাতে সবগুলা হাত কাজে লাগে, যাতে কোনো হাত খালি না থাকে। যেমন এই হাতটা যদি আমি খালি রাখি দিই তাহলে হবে না, তাহলে আরেকটা হাইড্রোজেন তাকে দিতে হবে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, রাসায়নিক বিক্রিয়া করানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপর যদি বলি আমি নাইট্রোজেনের যদি হাত বলি 3টা, নাইট্রোজেনের হাত 3টি আছে এরকম যদি বলি, নাইট্রোজেনের হাত যদি 3টি হয় এর যোজনী কত হবে? 3। তাহলে নাইট্রোজেন তার 3টা হাত দিয়ে কয়টা হাইড্রোজেনকে ধরবে বলো তো? 3টে হাইড্রোজেনকে। কিরকম? এই নাইট্রোজেন এদিক থেকে একটা হাত বের করবে, এদিক থেকে একটা হাত, এদিক থেকে একটা হাত। তাহলে কয়টি হাত হলো? 3টি হাত হলো। এই 3টি হাত দিয়ে নাইট্রোজেন কয়টি হাইড্রোজেনকে ধরবে? 3টি। এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। তাহলে কয়টি? সবগুলো হাত কাজে লেগে গেছে, একটা হাতও খালি নেই। তাহলে এই হাতই হচ্ছে যোজনী। এই যোজনীকে হাতের সাথে তুলনা করা হয়। তাহলে এই যোজনী দ্বারা কি বোঝা যায়? যোজনী দ্বারা একটি পরমাণু অন্য কয়টি পরমাণুর সাথে যুক্ত হয়। যেমন অক্সিজেনের হাত 2টি মানে তার যোজনী 2। যার যোজনী 2 সে যার সাথে বন্ধনে আবদ্ধ হবে, যে পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হবে, সেই মৌলের 2টি পরমাণুর সাথে বন্ধন করবে। অক্সিজেন যদি হাইড্রোজেন মৌলের সাথে বন্ধনে আবদ্ধ হয়, তাহলে অক্সিজেন হাইড্রোজেন মৌলের কয়টি পরমাণুর সাথে যুক্ত হবে? 2টি পরমাণুর সাথে। কারণ অক্সিজেনের হাত কয়টি? 2টি। অক্সিজেনের যোজনী কত? 2। সেজন্য অক্সিজেন হাইড্রোজেন মৌলের সাথে বন্ধনে আবদ্ধ হতে চাইলে হাইড্রোজেন মৌলের কয়টি পরমাণুর সাথে যুক্ত হবে? 2টি পরমাণুর সাথে যুক্ত হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো তো আমি যদি বলি যে এখানে
ক্লোরিনের যোজনী 1, ক্লোরিনের যোজনী কত? 1। তারপর যদি বলি হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, হাইড্রোজেনের যোজনী 1। এরপর যদি বলি অক্সিজেনের যোজনী 2, নাইট্রোজেনের যোজনী 3, কার্বনের যোজনী 4, কার্বনের যোজনী কত? 4। আচ্ছা, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লোরিনের যোজনী যেহেতু 1, হাইড্রোজেনের যোজনী যেহেতু 1, তাহলে ক্লোরিন যদি হাইড্রোজেন মৌলের সাথে বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে বলতো ক্লোরিন হাইড্রোজেন মৌলের কয়টি পরমাণুর সাথে যুক্ত হবে? 1টি। কেন ক্লোরিনের কয়টি হাত আছে? 1টি হাত। তার মানে ক্লোরিনের যোজনী কত? 1। তাহলে এই ক্লোরিন তার একটা হাত দিয়ে একটা হাইড্রোজেনকে ধরবে। ক্লোরিন তার একটি হাত দিয়ে কাকে ধরবে? ক্লোরিন তার একটি হাত দিয়ে কাকে ধরবে? একটা হাইড্রোজেনকে ধরবে। এরপর যদি আমি বলি অক্সিজেনের কয়টি হাত আছে? 2টি হাত। তার মানে অক্সিজেনের যোজনী কত? 2। সে তার 2টি হাত দিয়ে কয়টা হাইড্রোজেনকে ধরবে? 2টি হাইড্রোজেনকে ধরবে। তাহলে একটা হাত দিয়ে একটা হাইড্রোজেন মৌলের একটি পরমাণুকে ধরবে, অন্য হাত দিয়ে হাইড্রোজেন মৌলের আরেকটি পরমাণুকে ধরবে। এরপর আমি লিখছি কি নাইট্রোজেনের যোজনী কত? 3। তার মানে এর হাত কয়টি? 3টি। এই নাইট্রোজেন তার 3টি হাত দিয়ে কয়টা হাইড্রোজেনকে ধরতে পারবে? 3টে হাইড্রোজেন। তাহলে কিভাবে? নাইট্রোজেন তার এই হাত দিয়ে একটা হাইড্রোজেনকে ধরবে, এই হাত দিয়ে আরেকটা হাইড্রোজেন মৌলের পরমাণুকে ধরবে, এই হাত দিয়ে আরো একটি হাইড্রোজেন মৌলের পরমাণুকে ধরবে। এরপর কার্বনের যোজনী কত বললাম? 4। কার্বনের যোজনী কত? 4। তাহলে কার্বন তার 4টা হাত দিয়ে কয়টা হাইড্রোজেন মৌলের পরমাণুকে ধরবে? 4টা হাইড্রোজেন মৌলের পরমাণুকে ধরবে। কার্বন এই হাত দিয়ে তার হাইড্রোজেন মৌলের একটি পরমাণুকে ধরবে, এই হাত দিয়ে হাইড্রোজেন মৌলের আরেকটি পরমাণুকে ধরবে, এই হাত দিয়ে হাইড্রোজেন মৌলের আরো একটি পরমাণুকে ধরবে, এই হাত দিয়ে হাইড্রোজেন মৌলের আরো একটি পরমাণুকে ধরবে। তাহলে দেখো তো এখানে সবগুলো হাত কাজে লাগছে কিনা? কোনো কি হাত খালি আছে? নেই। তো তোমাদেরকেও সাধারণভাবে খেয়াল রাখতে হবে যাতে সংকেত লেখার সময় কোনো মৌলের হাত যাতে খালি না থাকে, যোজনী যাতে খালি না থাকে, খেয়াল রাখতে হবে সবগুলা যাতে ফিল আপ হয়ে যায়। বুঝছো? হ্যাঁ। তাহলে কি যোজনী কি বোঝা গেছে? তাহলে যোজনী হচ্ছে একটি পরমাণু অপর কয়টি পরমাণুর সাথে যুক্ত হতে পারবে তার সংখ্যা। অক্সিজেনের যোজনী 2, এর মানে হচ্ছে অক্সিজেন মৌল অন্য পরমাণুর সাথে যুক্ত হতে চাইলে অন্য পরমাণু কয়টার সাথে যুক্ত হবে? 2টির সাথে। ওকে? আচ্ছা, তাহলে যোজনী তো এখন বুঝছো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এগুলো কি সবগুলো কি আমাদেরকে একদম মুখস্থ করতে হবে কার যোজনী কত? হ্যাঁ, যদি মুখস্থ করতে পারো তাহলে অনেক অনেক ভালো। আর যদি চাও যে মুখস্থ না করার জন্য, সেক্ষেত্রে তোমাদেরকে সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস জানতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে জানতে হবে। আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন নিয়ে আলোচনা যে ভিডিওতে করেছিলাম, ওখানে আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে পারবে। আমি আমার ডেসক্রিপশন লিঙ্কগুলো দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব ইলেকট্রন বিন্যাস হতে কিভাবে যোজনী বোঝা যায়। ইলেকট্রন বিন্যাস পারলে কিভাবে আমরা যোজনী
বুঝতে পারবো, চিনতে পারবো কার যোজনী কত। আচ্ছা, আচ্ছা তাহলে দেখো আমি একদম ইলেকট্রন বিন্যাসের যে ইলেকট্রনের যে পরমাণুর যে একটা মডেল থাকে সেই মডেলটা আঁকবো না আমি, যেহেতু আমি প্রিভিয়াস ক্লাসে অলরেডি আমার এই নিয়ে ইলেকট্রন বিন্যাস নিয়ে যেহেতু অলরেডি ভিডিও আছে, সেজন্য আমি বিস্তারিত আলোচনা করব না। আমি সংক্ষিপ্ত আকারে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। আচ্ছা তাহলে দেখো প্রথমে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। ইলেকট্রন আছে কতটি? 11টি। আমরা জানি কি প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 11, ইলেকট্রন আছে কতটি? 11টি। তো 11টি ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষপথে বসবে 2টি, তারপরের কক্ষপথে বসবে 8টি, তাহলে কয়টি হলো? 10টি। আরো কয়টি বাকি আছে? 1টি। তৃতীয় কক্ষপথে বসবে 1টি। এরপর দেখো ক্লোরিন হচ্ছে 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে কি? প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, কয়টি হলো? 10টি। আরো কয়টি বাকি আছে 17টি হওয়ার জন্য? 7টি। 7টি হবে তৃতীয় কক্ষপথে। এরপর দেখো ক্যালসিয়ামেরটা একটু পরে দেখাবো। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। ইলেকট্রন বিন্যাস হবে প্রথম কক্ষপথে 2টি, তারপরের কক্ষপথে হবে 6টি। 6 আর 2 কতটি? 8টি। এরপর নাইট্রোজেন হচ্ছে 7। প্রথম কক্ষপথে 2টি, তারপরের কক্ষপথে কয়টি? 5টি। 5 আর 2 7। এরপর যদি বলি, কার্বন হচ্ছে কত? 6 কার্বন, পারমাণবিক সংখ্যা 6 কার্বন। প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 4টি। 4 আর 2 6। আচ্ছা এরপর যদি আমি বলি ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 20, পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 ক্যালসিয়াম। এর প্রথম কক্ষপথে বসবে 2টি, দ্বিতীয় কক্ষপথে বসবে 8টি। 2 আর 8 কত? 10। তৃতীয় কক্ষপথে বসবে 8টি। এখানে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কিন্তু 18। দ্বিতীয় কক্ষপথে 8টি বলে 8 দিছি, আর বেশি দিই নাই। কিন্তু তৃতীয় কক্ষপথে 18টি হওয়া সত্ত্বেও এখানে তৃতীয় কক্ষপথে দিব 8। এর কারণ হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীতে যে ইলেকট্রন বিন্যাসটা আছে এটা হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে। বোর পরমাণুর ইলেকট্রন বিন্যাস বোর মডেল অনুসারে। এই বোর মডেল অনুসারে 1 থেকে 18 পর্যন্ত মৌলের, অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করা যায় অষ্টম শ্রেণীতে বোর মডেল অনুসারে। কিন্তু 19 থেকে শেষ পর্যন্ত এগুলো করতে হবে বিজ্ঞানী আফবাউ মডেল অনুসারে। তাহলে 19 হচ্ছে পটাশিয়াম, 20 হচ্ছে ক্যালসিয়াম। তাহলে 20 নম্বরে ক্যালসিয়াম, তাহলে এটা কি বোর পরমাণু মডেল অনুসারে হবে? না, এটা হবে আফবাউ মডেল অনুসারে। আচ্ছা দেখো পরের কক্ষপথে বসবে 8টি, তাহলে 2 আর 8 10, 10 আর 8 18। আর কয়টি বাকি আছে? 2টি, সেটা হবে তার পরবর্তী কক্ষপথে। ঠিক আছে? আচ্ছা তাহলে এগুলো দিয়ে এরপর দেখো হাইড্রোজেনের একটা দেখায়। হাইড্রোজেন হচ্ছে 1, পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন হচ্ছে 1। তার প্রথম কক্ষপথে ইলেকট্রন বসবে কয়টি? 1টি। আচ্ছা এখন এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কার যোজনী কত সেটা বলবো। দেখো
আমরা জানি যৌগ গঠন করতে হলে হয় ইলেকট্রন দিবে, না হয় ইলেকট্রন নিবে, না হয় ইলেকট্রন শেয়ার করবে। তাহলে মৌলসমূহ হয় ইলেকট্রন দিয়ে, না হয় ইলেকট্রন নিয়ে, না হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে। একটি কথা মনোযোগ দিয়ে শুনবে, কোনো মৌল যতটি ইলেকট্রন ত্যাগ করে তার যোজনী তত। তার মানে ধরো কোনো একটা পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার যোজনী হবে 1, যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তার যোজনী হবে 2, যদি তিনটা ইলেকট্রন ত্যাগ করে তার যোজনী হবে 3 সাধারণভাবে। আচ্ছা, এরপর যে যতটা ইলেকট্রন গ্রহণ করবে তার যোজনী হবে তত। তাহলে কোনো একটা মৌল, কোনো একটা পরমাণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তার যোজনী হবে 1, দুইটা ইলেকট্রন গ্রহণ করলে তার যোজনী হবে 2, তিনটা ইলেকট্রন গ্রহণ করলে তার যোজনী হবে 3। আচ্ছা, এরপর আসো, যে যতটা ইলেকট্রন শেয়ার করবে তার যোজনী হবে তত। কোনো একটা পরমাণু যদি দুইটি ইলেকট্রন শেয়ার করে তার যোজনী 2, একটা ইলেকট্রন শেয়ার করলে তার যোজনী 1, তিনটে ইলেকট্রন শেয়ার করলে তার যোজনী 3, চারটে ইলেকট্রন শেয়ার করলে তার যোজনী 4। আচ্ছা, এখন আসো আমরা জানি কিছু পরমাণু আছে সক্রিয়, কিছু পরমাণু আছে নিষ্ক্রিয়। যেগুলো সক্রিয় পরমাণু এরা নিষ্ক্রিয় হতে চায়। এখন কারা নিষ্ক্রিয়? যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথে হয় 2টি ইলেকট্রন না হয় 8টি ইলেকট্রন দ্বারা কক্ষপথ পূর্ণ থাকবে তারা হচ্ছে নিষ্ক্রিয়। আর যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথ হয় 2টি ইলেকট্রন না হয় 8টি ইলেকট্রন দ্বারা কক্ষপথ পূর্ণ থাকবে না তারা হচ্ছে সক্রিয়। এখন এই সক্রিয় পরমাণু হয় ইলেকট্রন দিয়ে, না হয় ইলেকট্রন নিয়ে, না হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় হয়, যৌগ গঠন করে, বন্ধনে আবদ্ধ হয় অন্যদের সাথে। সক্রিয় পরমাণু ইলেকট্রন দিয়ে, নিয়ে অথবা শেয়ারের মাধ্যমে একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয়। তাহলে দেখো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1টি। সে যদি নিষ্ক্রিয় হতে চায়, তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আনতে চায়, সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো যতটা ইলেকট্রন ত্যাগ করে তার যোজনী তত। তাহলে সোডিয়ামের যোজনী হবে 1। ক্লোরিন, তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টি। সে যদি 8টা ইলেকট্রন আনতে চায় তাহলে সে একটা গ্রহণ করবে। তাহলে যেহেতু একটা গ্রহণ করতেছে তার যোজনী হবে 1। যে যতটা ইলেকট্রন গ্রহণ করে তার যোজনী তত। এরপর দেখো ক্যালসিয়ামের দিকে তাকাও। ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 2টি। সে যদি তৃতীয় কক্ষপথে এসে অষ্টক পূর্ণর মাধ্যমে নিষ্ক্রিয় হতে চায়, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আনার মাধ্যমে নিষ্ক্রিয় হতে চায়, তাহলে এই 2টা ইলেকট্রন তাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। তাহলে বলতে এর যোজনী কত হবে ক্যালসিয়ামের? 2। আর ক্যালসিয়ামের যোজনী 2 মানে হচ্ছে সে যার সাথে বন্ধনে আবদ্ধ হবে, যদি ক্লোরিনের সাথে বন্ধনে আবদ্ধ হয়, ক্লোরিন পরমাণু ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করানোর জন্য কয়টা আসতে হবে? 2টি। ক্যালসিয়ামের যোজনী 2 মানে হচ্ছে তার 2টা হাত। এখন 2টা হাত দিয়ে 2টা পরমাণুকে ধরতে হবে। এরপর দেখো হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ বলতে একটাই আছে, ওটাতে ইলেকট্রন আছে 1টি। এখন সে কখনো 8-এর নিয়ম মানবে না, সে মানবে 2-এর নিয়ম। আরেকটা ইলেকট্রন আনার মাধ্যমে সে কি 2-এর নিয়ম মানবে, হিলিয়ামের মতো নিষ্ক্রিয় হবে। তাহলে এর যোজনী কত হবে? 1, কারণ সে একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। এরপর দেখো অক্সিজেনের দিকে দেখো, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টি। এখন সে 8-এর নিয়ম মানবে, 2টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে তার কক্ষপথে 8টা ইলেকট্রন আনবে। তাহলে সে কয়টা ইলেকট্রন শেয়ার করবে? 2টা ইলেকট্রন। যেমন অক্সিজেন 2টা ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে?
এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করবে, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করবে। তার মানে এই হাইড্রোজেনের মধ্যে কয়টি ইলেকট্রন আছে? একটি। এই হাইড্রোজেনের মধ্যে কয়টি ইলেকট্রন আছে? একটি। এই অক্সিজেন এই হাইড্রোজেনের একটি ইলেকট্রনের সুবিধা ভোগ করবে, এই আরেকটা হাইড্রোজেনের সে একটা ইলেকট্রনের সুবিধা ভোগ করবে। ঠিক আছে। এরপর দেখো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 5টি। তাহলে সে 8-এর নিয়ম যদি মানে, তাহলে তার সর্বশেষ কক্ষপথে আরো কয়টি ইলেকট্রন গ্রহণ করতে হবে বলো তো? 8টা হওয়ার জন্য 3টা। তাহলে নাইট্রোজেনের যোজনী হবে কত? 3। এরপর দেখো কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 4টি। কয়টি? 4টি। তাহলে সে যদি 8টা আনতে চায় তাহলে আরো কয়টি লাগবে? 4টি। তাহলে বলতো আরো 4টি যেহেতু সে শেয়ার করবে অথবা গ্রহণ করবে, তাহলে তার যোজনী কত হবে? 4 হবে। যে যতটা ইলেকট্রন গ্রহণ করে, যে যতটা ইলেকট্রন ত্যাগ করে, যে যতটা ইলেকট্রন শেয়ার করে, তার যোজনী হবে তত। তাহলে এভাবে ইলেকট্রন বিন্যাস করেও তোমরা যোজনী বের করতে পারো। বোঝা গেছে? আর যদি মুখস্থ করতে পারো তাহলে সেটা তো আরো ভালো। আর যদি কখনো ভুলে যাও, মুখস্থ করছো কিন্তু ভুলে গেছো, তাহলে কিভাবে বের করবে? ইলেকট্রন বিন্যাস হতে বের করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যোজনী কি বুঝছো তোমরা? আচ্ছা, এখন আমরা যোজনী চিনলাম। এখন আমরা কি করব? যোজনী যেহেতু চিনলাম, এখন আমরা সংকেত বানাবো, সংকেত লেখা শিখব। আচ্ছা, দেখো আচ্ছা, তাহলে আমি একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি। অ্যালুমিনিয়াম হচ্ছে 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, 10টি, তাহলে 3টি, 13টি। তাহলে সে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে বলো তো? 3টে ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত হবে? 3। 3টে ইলেকট্রন ত্যাগ করলে 3। আর যদি কেউ 3টে ইলেকট্রন গ্রহণ করে, তার যোজনী হবে 3। আবার যদি 3টে ইলেকট্রন শেয়ার করে, তার যোজনী হবে 3। যে যতটা ইলেকট্রন গ্রহণ করবে, যতটা ইলেকট্রন ত্যাগ করবে, যতটি ইলেকট্রন শেয়ার করবে, তার যোজনী হবে তত। আচ্ছা, দেখো আমি একটা সংকেত লিখব এখন। ধরো ক্যালসিয়াম, CaCl, এটা ক্যালসিয়াম। ঠিক আছে? এটা হচ্ছে সংকেত। ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত। এখন এখানে আমরা যোজনী দিব। শুধু এটা লেখেই শেষ হবে না, এরপর আমাদেরকে এখানে যোজনী বসাতে হবে। এখন দেখো যোজনী বসাবো। আগে আমাদের জানতে হবে কার যোজনী কত। ক্যালসিয়ামের যোজনী কত? 2। তাহলে ক্যালসিয়ামের যোজনী 2 বসালাম। ক্লোরিনের যোজনী কত? মনে আছে নাকি ভুলে গেছো? হ্যাঁ, ক্লোরিনের যোজনী হবে 1। ক্লোরিনের যোজনী কত? 1। এখন মনে রাখতে হবে, যার যোজনী তার পাশে বসে না, অন্য জনের পাশে বসে। যার যোজনী তার পাশে বসে না, অন্য জনের পাশে বসে। কেমন? ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1। এখন যার যোজনী তার পাশে বসবে না, অন্য জনের পাশে বসবে। তাহলে ক্যালসিয়ামের যোজনী বসবে ক্লোরিনের পাশে, আর ক্লোরিনের যোজনী বসবে ক্যালসিয়ামের পাশে। তাহলে ক্লোরিনের যোজনী বসবে এর পাশে, ক্যালসিয়ামের যোজনী বসবে এর পাশে, একটু নিচে করে, ডান দিকে নিচে করে। এখন 1 থাকলে দিতে হয় না, কিন্তু 1 থেকে 2, 3 ইত্যাদি থাকলে, এগুলো থাকলে দিতে হবে। তাহলে কি বুঝলাম? যার যোজনী তার পাশে বসে না। বোঝা গেছে? আচ্ছা, আমি যদি বলি A, B 2টা মৌল,
তাহলে এ মৌলের যোজনী বসবে বি মৌলের পাশে, বি মৌলের যোজনী বসবে এ মৌলের পাশে, এরকম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বলো তো এটার সংকেত লেখা কি সঠিক হয়েছে? হয়নি। তাহলে কি আমাদের কি বসাতে হবে? যোজনী বসাতে হবে। তাহলে বলো তো অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এখন যার যোজনী তার পাশে বসে না, অন্য জনের পাশে বসে, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3 বসবে ক্লোরিনের পাশে, আর ক্লোরিনের যোজনী 1 বসবে অ্যালুমিনিয়ামের পাশে। তাহলে 1 থাকলে দিতে হয় না, তাহলে AlCl3 এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত। এরপর আমি যদি বলি পানি, পানি, এই পানি, ঠিক আছে। এখন আসো, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এখন আমি কি বললাম? যার যোজনী তার পাশে বসে না, তাহলে অক্সিজেনের যোজনী 2 বসবে হাইড্রোজেনের পাশে, আর হাইড্রোজেনের যোজনী 1 বসবে অক্সিজেনের পাশে। 1 থাকলে দিতে হয় না, তাহলে H2O হচ্ছে পানির সংকেত। তাহলে এটা দ্বারা আবার কি বোঝা যায়? যোজনী দ্বারা আবার কি বোঝা যায়? পরমাণুর সংখ্যা। তাহলে এখানে কয়টি হাইড্রোজেন পরমাণু? 2টি, আর 1টি অক্সিজেন পরমাণু। বুঝছো? আচ্ছা, এরপর যদি আমি আরেকটা সংকেত লিখি NaCl, NaCl, এখানে সোডিয়ামের যোজনী কত মনে আছে কি? সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। এখন এর যোজনী এর পাশে বসবে, এর যোজনী এর পাশে বসবে, তো 1 এখানে আনলে 1 এখানে আনলে তো একই কথা, তাই নয় কি? তাহলে 1 থাকলে আর কি দিতে হবে না। আচ্ছা, এরপর আরেকটা দেখো, ক্যালসিয়াম আর একটা হচ্ছে অক্সিজেন, এটাতে যোজনী ঠিক করব, ক্যালসিয়াম এবং কি অক্সিজেন। আমরা জানি ক্যালসিয়ামের যোজনী কত? 2, অক্সিজেনের যোজনী কত? 2। ক্যালসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী কত? 2। এখন যার যোজনী তার পাশে বসে না, তাহলে কি করতে হবে? এই অক্সিজেনের 2 ক্যালসিয়ামের পাশে, ক্যালসিয়ামের 2 অক্সিজেনের পাশে, তার মানে এই ক্যালসিয়ামের 2 এর পাশে, অক্সিজেনের 2টা এর পাশে, সমান তো, তাই না? বোঝানোর জন্য লিখে ফেললাম। এখন এরকম যদি সমান হয়, একই রকম হয়, বসাতে হয় না, যোজনী দেখাতে হয় না। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, চুন, চুনের সংকেত ক্যালসিয়াম অক্সাইড। তাহলে যোজনী সমান হলে বসাতে হয় না। ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটি দেখো, সবচেয়ে পরিচিত একটি সংকেত দেখো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। দেখো কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইড তো এরকম সবাই চিনো, তাই না? এইভাবে লেখে CO2 কার্বন ডাইঅক্সাইড, আমি ধরো 2টা দিলাম না, কেমন? আচ্ছা, এখন দেখো আমরা জানি কার্বনের যোজনী কত ছিল? কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 2 4 2 4 6, কার্বন হচ্ছে 6, 2 আর 4, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 4টি, 6টি। তো দ্বিতীয় কক্ষপথে অষ্টক পূর্ণ করার জন্য আরো 4টা লাগবে না? তাহলে এই যোজনী হবে কত? 4, 4টা গ্রহণ করবে বা শেয়ার করবে বলে এই যোজনী কত হবে? 4। তাহলে কার্বনের যোজনী কত? 4, অক্সিজেনের যোজনী কত? 2। বুঝছো? এখন আমি কি বলছি? যার যোজনী তার পাশে বসে না, তাহলে তাহলে কার্বনের যোজনী 4টা বসবে, কার্বনের যোজনী 4 বসবে অক্সিজেনের পাশে, অক্সিজেনের যোজনী 2 বসবে কার্বনের পাশে। এতটুকু কি বুঝছো? আচ্ছা, এখন দেখো এখানে, দেখো তো এখানে এটা দিয়ে এটাকে ভাগ যাচ্ছে কিনা।
যদি এরকম ভাগ যায় তাহলে ভাগ করে বসাতে হয়। তার মানে কোনো সংখ্যার যদি গুণিতক হয় এটাকে ভাগ করে বসাতে হয়। তার মানে তাহলে কি 2 দিয়ে 4কে ভাগ করলে, 2 দিয়ে 4কে ভাগ করলে এখানে আরো কত থাকবে? 2 থাকবে। এটা দিয়ে তো ভাগ হয়ে গেছে, এটা আর থাকবে না। CO2 হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের সংকেত। তাহলে এরকম যোজনীর মধ্যে যদি ভাগ যায় তাহলে ভাগ করে বসাতে হবে। তাহলে কয়টা নিয়ম হলো? 3টা নিয়ম। একটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে যদি একই রকম যোজনী হয় বসাতে হয় না। তারপর হচ্ছে যদি এরকম ভাগ যায় তাহলে ভাগ করে বসাতে হবে। 3 নাম্বার হচ্ছে যদি দুইটা মৌলের যোজনী হচ্ছে 2 রকম, তখন কি এগুলো দেখাতে হবে। এগুলো কি করতে হবে? দেখাতে হবে। বুঝা গেছে? আচ্ছা, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড। এটা তো এখানে দেখালাম ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে দেখো তো এখানে এটার যোজনী কত? 2। এর পাশে দেখালাম। আর এর যোজনী 1। 1 ছিল বিদায় কি দেখাচ্ছি না। 1 থাকলে আর দেখাতে হয় না। বোঝা গেছে? আচ্ছা, এখন যদি আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড। কিছু আছে যৌগমূলক, কিছু পরমাণু মৌল, আবার কিছু আছে যৌগমূলক। এখানে যেমন OS হচ্ছে একসাথে একটা পরমাণু নিয়ে আচরণ করবে। OS একটি পরমাণু নিয়ে কি করবে? আচরণ করবে। এই জন্য এগুলো পরমাণু গুচ্ছ হলেও যেমন OH এটা একটা পরমাণু গুচ্ছ। এখানে 2টা পরমাণু থাকলেও এটা অণু হবে না। এটা একটা পরমাণু গুচ্ছ, একটি পরমাণু নিয়ে আচরণ করবে, অণুর মতো না। অণুর মতো আচরণ করবে না। এদেরকে যৌগমূলক বলে। যেমন সালফেট SO4। এই 4 মানে যোজনী না। এই সম্পূর্ণ পরমাণু গুচ্ছটা একটি পরমাণু নিয়ে আচরণ করবে। এদেরকে যৌগমূলক বলে। যেহেতু একটি পরমাণু নিয়ে আচরণ করবে সেহেতু যৌগমূলকগুলো কয়টি যোজনী প্রকাশ করবে? একটি। তার মানে এই পুরোটা, এই সম্পূর্ণটা 2 যোজনী প্রকাশ করবে। কত যোজনী? 2 যোজনী প্রকাশ করবে। এই সম্পূর্ণ একটা পরমাণু নিয়ে আচরণ করবে। যেমন অক্সিজেন কত যোজনী প্রকাশ করে? 2। অক্সিজেনের যোজনী 2। আর এই পুরোটা, এই সবগুলো মিলেই 2 যোজনী প্রকাশ করবে। এই পরমাণু গুচ্ছটা 2 যোজনী প্রকাশ করবে। আবার অক্সিজেনের যোজনীও 2। তাহলে দেখো তো অক্সিজেন একটা পরমাণু না, কিন্তু এটা কি পরমাণু গুচ্ছ। তাহলে পরমাণু গুচ্ছ হলেও এটা শুধুমাত্র একটি পরমাণু নিয়ে বা একটি আয়নের নিয়ে আচরণ করবে। এই জন্য এগুলোকে বলা হয় যৌগমূলক। এগুলো হচ্ছে যৌগমূলক। তাহলে দেখো তো এরকম কয়েকটি 7-8টি যৌগমূলক আছে তোমাদের বইতে। এগুলোর যোজনী একটু মুখস্থ করে ফেলতে হবে। দেখো, এটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এর যোজনী হচ্ছে 1। তাহলে হাইড্রোক্সিল আয়ন যেহেতু এটা একটা পরমাণু গুচ্ছ যৌগমূলক, যোজনী প্রকাশ করবে কয়টা? একটা। একটা। তাহলে হাইড্রোক্সিল আয়নের যোজনী এর পাশে বসবে, ক্যালসিয়ামের যোজনী এর পাশে বসবে। তাহলে হাইড্রোক্সিল যোজনী কত? 1। এর পাশে বসবে 1 তো বসাতে হয় না। ক্যালসিয়ামের যোজনী এর পাশে বসবে। ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমি ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়ামের যোজনী কত? 2। ক্যালসিয়ামের যোজনী 2।
এরপর সালফেটের যোজনী কত 2, তাহলে সালফেটের যোজনী এখানে 2। দেখো তো এটার সাথে এটা কীরকম দেখাচ্ছে, সেজন্য এখানে একটা কি ব্র্যাকেট দিতে হবে, প্রথম বন্ধনী। এই পুরোটার যোজনী হচ্ছে কত 2, ক্যালসিয়ামের যোজনী 2। এখন যার যোজনী তার পাশে বসে না, তাহলে এর যোজনী বসবে এর পাশে, এর যোজনী বসবে এর পাশে। এখন যদি সমান থাকে যোজনী যদি সমান হয় তাহলে আর লিখতে হয় না, যোজনী দেখাতে হয় না। যদি সমান হয় যোজনী দেখাতে হয় না, তাহলে হবে কি ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট, এটা হচ্ছে সালফেট যৌগমূলক, এটা হচ্ছে সালফেট যৌগমূলক। তাহলে যৌগমূলক হচ্ছে একটি পরমাণু গুচ্ছ যা একটি পরমাণু বা আয়ন নিয়েই আচরণ করে। এই যৌগমূলকের যোজনীগুলো একটু কি কষ্ট করে মুখস্থ করতে হবে। তাহলে প্রতীক, সংকেত এবং যোজনী সম্পর্কে আমি মোটামুটি ধারণা দিতে পেরেছি। আমার পরবর্তী এই অধ্যায় নিয়ে আমি 3 থেকে 4টি পাঠ করব। তোমরা যদি এই অধ্যায়টি ধারাবাহিকভাবে দেখো তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি এই অধ্যায়টা কঠিন বলে মনে হবে না। আমি একদম বেসিক থেকে সম্পূর্ণভাবে বেসিক থেকে আমি বোঝাবো, খুব ভালো মতো বোঝাবো, যাতে তোমরা এই অধ্যায়ের প্রতি ভয় যেটা ছিল এই ভয়টা যাতে কেটে ওঠে। তোমাদেরকে পরবর্তী এই ক্লাসের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি। তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবে। তোমাদেরকে আমার পরবর্তী ক্লাসের জন্য স্বাগতম জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সহযোগিতা করবে। ওকে, আজকে এতটুক। ভালো থাকবে। সালামু আলাইকুম।